বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে। ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতার মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর ঘোষণা। সিরিয়ায় আইএসের অবস্থানে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা। তুর্কি সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আঙ্কারার। ইসরায়েল অধিকৃত অঞ্চলে পুলিশের গুলিতে আরও 2 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ নেতানিয়াহুর। এবং সীমান্ত খুলে দেওয়ার দাবিতে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের অনশন শুরু। প্রচণ্ড শীতে মানবেতর জীবনযাপন ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। আইএস নির্মূলে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা আরও জোরদার করার ইঙ্গো ফরাসি ঘোষণার পর ইরাকে প্রথমবারের মতো বিমানবাহী রণতরী থেকে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সকে সব ধরনের সহায়তার পাশাপাশি আইএস নির্মূলে যুক্তরাজ্য সিরিয়াতে বিমান হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জারি করা সর্বোচ্চ সতর্কতার মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হলেও বুধবার থেকে কিছু কিছু স্কুল ও মেট্রো ট্রেন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম সরকার। আইএসকে ধ্বংস করতে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা জোরদারে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের ঘোষণার কয়েক ঘন্টা পরই পূর্ব ভূমধ্যসাগরে ফরাসি রণতরী শার্ল দ্য গল থেকে প্রথমবারের মতো ইরাকে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। সোমবার ওই বিমান হামলার ভিডিও প্রকাশ করে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ইরাক ও সিরিয়ায় ফ্রান্সের চলমান বিমান হামলা জোরদার করতেই পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র রণতরীটি সর্বোচ্চ সক্রিয় অবস্থায় রাখা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এর আগে সোমবার আইএস নির্মূলে যৌথ কর্মপন্থা নির্ধারণ করতে প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সকে সব ধরনের সহায়তার পাশাপাশি আইএস নির্মূলে যুক্তরাজ্য সিরিয়াতে বিমান হামলা চালাবে বলে ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ সময় আইএসকে পুরোপুরি ধ্বংস করতে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা আরো জোরদার করার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। সেই সঙ্গে আইএস দমনে যা কিছু করার ফ্রান্স তার সবকিছু করবে বলেও জানান তিনি। আইএস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত ইরাক ও সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখবে ফ্রান্স। আমাদের বিমানবাহী জাহাজও প্রস্তুত রয়েছে এবং যথাসময়ে এর মাধ্যমে আইএস এর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হবে। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের মন্ট্রু এলাকার একটি ডাস্টবিন থেকে আত্মঘাতী হামলায় ব্যবহৃত একটি বোমা বাঁধার বেল্ট উদ্ধার করেছে ফরাসি পুলিশ। বেল্টটির সাথে আটকানো একটি ডিটোনেটর সদৃশ জিনিসের সঙ্গে সাম্প্রতিক প্যারিস হামলায় ব্যবহৃত বোমার প্রযুক্তিগত মিল রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে এটি কোনো বিস্ফোরক কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জারি করা সর্বোচ্চ সতর্কতার মেয়াদ আরো 1 সপ্তাহ বাড়ানো হলেও বুধবার থেকে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আসবে বলে জানান প্রধানমন্ত্রী শার্ল মিশেল। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন এখনো আটক না হওয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আগামী বুধবার থেকে কিছু কিছু স্কুল ও মেট্রো ট্রেন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তে আস্তে বাকি সব স্কুল, কলেজ, মেট্রো ট্রেন ও শপিং মলগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী সালে আবদেসালামকে ধরতে বেলজিয়াম জুড়ে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে গত 2 দিনে দেশটিতে এ পর্যন্ত অন্তত 21 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি অঞ্চলে আইএস, আল কায়েদা ও বোকো হারাম সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এমন তথ্য পাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ সতর্কতা আগামী বছরের 24 ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বড় ধরনের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। গত কয়েক মাসে ফ্রান্স, রাশিয়া, মালি ও অন্যান্য দেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়ে আইএসের 2 শতাধিক জ্বালানিবাহী ট্রাক ধ্বংস করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
একই দিন রাশিয়াও আইএসের 4.5 শতাধিক অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি আইএসের উত্থানে সহায়ক ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। সিরিয়ায় রুশ বিমান হামলায় বেসামরিক লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে আসাদ বিরোধী প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এসএনসি। আলেপ্পোর পর এবার সিরিয়ার হোমস প্রদেশেও আইএস বিরোধী অভিযানে সিরীয় সেনাবাহিনীর অগ্রগতির খবর পাওয়া গেছে। গত 2 মাসে রুশ বিমান হামলা ও সিরীয় বাহিনীর স্থল অভিযানের মুখে প্রদেশটির অধিকাংশ এলাকায় আইএস সদস্যরা পিছু হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গত 2 দিনে সিরিয়ার দামেস্ক, ইদলিব, লাতাকিয়া, আলেপ্পো, রাক্কা সহ বিভিন্ন স্থানে আইএস অবস্থান লক্ষ্য করে 140 দফায় 472টি বিমান হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। তবে সিরিয়ার প্রধান বিরোধী জোট এসএনসির দাবি, রাশিয়ার বিমান হামলায় এ পর্যন্ত দেশটিতে 500-এরও বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। সিরিয়ার রুশ অভিযান শুরুর পর গত 2 মাসে প্রায় 3000 মানুষ মারা গেছে। এর মধ্যে 550 জন বেসামরিক সিরীয়। তাদের হামলায় 3টি স্কুল, 14টি হাসপাতাল ও একটি মেডিকেল ল্যাবরেটরি ধ্বংস হয়েছে। দামেস্ক, লাতাকিয়া, দেইর এজ-জোর সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক রুশ হামলায় বেসামরিক লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় সিরিয়ার হাসাকা ও দেইর এজ-জোর প্রদেশে আইএসের অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জঙ্গি গোষ্ঠীটির 238টি তেলবাহী ট্রাক ধ্বংস হয়েছে বলে জানায় পেন্টাগন। যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানের মধ্যেই দেশটির বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীটিকে সহযোগিতা করার অভিযোগ আনল রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন দায়িত্বহীন নীতির কারণেই আইএস দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে বলে সোমবার এক সাক্ষাৎকারে দাবি করেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে সার্বভৌম বিভিন্ন রাষ্ট্রের নিজ স্বার্থ হাসিলে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ এনে তা বন্ধের আহ্বান জানান। এদিকে আইএস বিরোধী মার্কিন জোটের অন্যতম অংশীদার অস্ট্রেলিয়া জঙ্গি বিরোধী অভিযানে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বিশ্বব্যাপী আইএসের প্রচারণাকে এক ধরনের প্রতারণা বলে উল্লেখ করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। জঙ্গি গোষ্ঠীটিকে দুর্বল উল্লেখ করে প্যারিস হামলার মতো ঘটনা এড়াতে বিশ্বের সব দেশকে পারস্পরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রস্তাব দেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুর্কি সিরিয়া সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আঙ্কারা। মঙ্গলবার তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। তুর্কি F-16 জঙ্গি বিমান থেকে গুলি করে রুশ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুরস্ক জানিয়েছে আকাশসীমা লঙ্ঘন করায় বিমানটিকে ভূপাতিত করা হয়। ভূপাতিত করার আগে বিমানটিকে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে তুর্কি সামরিক বাহিনী। তারা আরও জানায়, বিমানের 2 জন পাইলট প্যারাসুটে করে জরুরি অবতরণ করলে একজনকে সিরীয় বিদ্রোহীরা আটক করে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমানটি রাশিয়া স্বীকার করলেও আকাশসীমা লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় 4টি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় 15 জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার ইয়েমেনের জাওয়াফ ও সাদা প্রদেশের বিভিন্ন জেলায় বিমান হামলা চালায় সৌদি আরব। এতে জাওয়াফে একই পরিবারের 10 জন নিহত হয়। এছাড়া সাদায় একটি মার্কেটে হামলা চালালে নিহত হয় আরও 5 জন। সানায় বোমা হামলা চালালে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে উত্তর পশ্চিমাঞ্চলের হাজাব প্রদেশে 3টি শহরে হামলা চালায় সৌদি আরব। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতের তামিলনাড়ুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 169। চেন্নাইয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। গ্রিস ম্যাসেডোনিয়া সীমান্ত খুলে দেওয়ার দাবিতে আটকা পড়া শরণার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
ইউরোপে প্রবেশ করতে না দেয়ায় তাদের কেউ কেউ নিজেদের ঠোঁট সেলাই করে এই রেলপথ আটকে অনশন শুরু করেছে। আন্দোলনকারীদের অধিকাংশই ইরান, মরক্কো, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নাগরিক। প্রচণ্ড শীতে তাঁবুতে বসবাস করছে এসব অবৈধ অভিবাসী। গ্রিস মেসিডোনিয়া সীমান্তে সোমবার অন্তত ১৩০০ শরণার্থী সীমান্ত খুলে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করে। এদিন প্রতিবাদের জন্য ভিন্ন উপায় অবলম্বন করতে দেখা যায় অনেককে। নিজের ঠোঁট সেলাই করে অনশন করতে দেখা যায় কাউকে কাউকে। মুখে স্কচ টেপ এঁটেও অনশন করেন অনেকে। রেলপথ আটকে রেখে খাবার না খেয়ে পুলিশের সামনে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে অনশনকারীরা। আমরা কিছু জানি না, আমাদের কোনো পথ খোলা নেই। আমরা জার্মানিতে যেতে চাই, আমি কোনোভাবেই আর ইরানে ফেরত যেতে পারবো না। শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে এবং অর্থনৈতিক আশ্রয় প্রার্থীদের দেশে ফেরত পাঠানো হবে। গত সপ্তাহে এমন ঘোষণা দেয় স্লোভেনিয়া। এরপর একই সিদ্ধান্ত নেয় ক্রোয়েশিয়া, সার্বিয়া ও মেসিডোনিয়া। আগে যেখানে প্রতিদিন অন্তত ৬,০০০ শরণার্থী মেসিডোনিয়ায় প্রবেশ করত, সোমবার সে সংখ্যা নেমে আসে ৩,০০০-এরও নিচে। মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেওয়ায় আটকা পড়েছে ইরান, মরক্কো, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা আশ্রয় প্রার্থীরা। প্রচণ্ড শীতে কষ্ট করলেও প্রতিবাদ হিসেবে স্বেচ্ছাসেবীদের দেয়া কম্বল প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের কেউ কেউ। আমার প্রশ্ন হলো, অন্যান্য দেশ থেকে আসা শরণার্থীদের সাথে ইরানিদের কি পার্থক্য আছে? কেন এই পার্থক্য করা হচ্ছে? আমরা সাহায্য চাই, আমরা দেশে ফিরে যেতে চাই না। আমার অনুরোধ, দয়া করে পাকিস্তানি, বাংলাদেশি ও ইরানিদের জন্য সীমান্ত খুলে দিন। ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার হুমকিতে শরণার্থী ইস্যুতে কঠোর অবস্থানে গেছে ইউরোপীয় দেশগুলো। হামলাকারীদের অন্তত ২ জন শরণার্থী হিসেবে প্রবেশ করেছে। এ বিষয়ে নিশ্চিত হবার পর শরণার্থীদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। এরই মধ্যে কানাডা সরকার ঘোষণা দিয়েছে, নারী, শিশু ও পরিবার ছাড়া পুরুষদের শরণার্থী হিসেবে আশ্রয় দেবে না তারা। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার উন্মুক্ত দ্বার শরণার্থী নীতির কারণে নিজ দলের লোকজনের কড়া সমালোচনার মুখে পড়েছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরানের ওপর থেকে পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। সোমবার ইরান সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। এছাড়াও আকাশ প্রতিরক্ষায় ইরানকে S-300 মিসাইল প্রযুক্তি সহায়তার ঘোষণার পর এরই মধ্যে ইরানকে মিসাইল সরবরাহ শুরু করেছে রাশিয়া। বিশ্বের গ্যাস রপ্তানিকারক দেশগুলোর এক সম্মেলনে যোগ দিতে সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের ওপর থেকে সব ধরনের পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন পুতিন। পাশাপাশি ইরানকে পারমাণবিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। জাতিসংঘের বিধি মেনে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে রাশিয়া। এছাড়া শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে ইরানের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো আমরা। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি যে কোনো ধরনের আঞ্চলিক সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুধু ইরান ও রাশিয়া নয়, পুরো বিশ্বই আজ সন্ত্রাসীদের হুমকির মুখে। অন্যান্য দেশের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেই কেবল থেমে নেই ইরান ও রাশিয়া। এই দুটি দেশের সাম্প্রতিক সন্ত্রাস বিরোধী অভিযানই প্রমাণ করে ইরান ও রাশিয়া সবসময়ই সন্ত্রাসীদের বিরুদ্ধে। এছাড়াও পুতিনের এই সফরে আকাশ প্রতিরক্ষায় ইরানকে অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি সহায়তার ঘোষণার পর এরই মধ্যে ইরানকে S-300 মিসাইল সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর আগেও ইরানকে মিসাইল সরবরাহে রাশিয়া সম্মত হলেও ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে সে সময় মিসাইল সরবরাহ থেকে সরে আসে রাশিয়া। এদিকে সোমবার তেহরানে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনের এক পর্যায়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক পার্শ্ব বৈঠকে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইহুদিদের ছুরিকাঘাতের অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। হামলাকারীদের সন্ত্রাসী উল্লেখ করে তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হতে নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ফিলিস্তিনি আন্দোলনকারীদের দমনে 12 বছরের কিশোরদের কারাবাসের ব্যবস্থা করতে একটি প্রস্তাবনাও পাশ করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। সোমবার পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনি যুবকের মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। ইসরায়েলিদের হত্যাকারী উল্লেখ করে নিহত ফিলিস্তিনিদের শহীদ হিসেবে আখ্যা দেয় আন্দোলনকারীরা। তারা জানায়, ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত এভাবেই শহীদ হতে প্রস্তুত তারা। এরই মধ্যে এক ইসরায়েলি নারীর ওপর ছুরি হাতে হামলা চালায় এক ফিলিস্তিনি। এতে মারাত্মক জখম হয় ওই নারী। এ ঘটনায় হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। একই ধরনের ঘটনা ঘটে তেল আবিবের কাছাকাছি একটি মহাসড়কেও। এক ইহুদিকে ছুরিকাঘাতের অভিযোগে এখানেও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। আমাদের অঞ্চলের প্রতিটি সড়কে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে। সন্ত্রাসীদের রুখতে পুলিশকে পাল্টা গুলি চালাতেই হয়। যেখানে অপরাধ আছে সেখানে শাস্তির ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। পূর্ব জেরুজালেমেও চলছে আন্দোলন ও সংঘর্ষ। ইসরায়েলি পুলিশ ও আন্দোলনকারীদের হামলা পাল্টা হামলায় গোটা এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এসব সংঘাত সহিংসতার জন্য আবারও ইসরায়েলিদের দখলদারি নীতিকে দায়ী করে পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ বন্ধের জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান পিএলও নেতা সাইবের আকাত। ইসরায়েলিরা বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ভূমিতে আধিপত্য বিস্তার করে চলেছে। ফলে ফিলিস্তিনিদের মতে দানা বাঁধতে থাকা ক্ষোভ এখন ফুঁসে উঠেছে বানের জলের মতো। এই বান ঠেকাতে হলে আগে ইসরায়েলি নেতার আগ্রাসী নীতিতে পরিবর্তন আনতে হবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে ইহুদিদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি নেতারা আন্দোলনের নামে সহিংসতা উস্কে দিচ্ছে। সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ইহুদিদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে ওরা। আমি ইসরায়েলি বাহিনীকে বলবো, তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হও। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুরো বিশ্বকে এই লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। ইহুদিদের ওপর হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুধু যুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল সরকার। ফিলিস্তিনের তরুণদের যে গণজাগরণ শুরু হয়েছে তা দমন করতে 12 বছরের কিশোরদেরও জেলে পুরতে আইন প্রণয়ন করেছে তারা। সোমবার এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এখন পার্লামেন্টের অনুমোদন পেলেই 12 বছরের ফিলিস্তিনিদের কারাদণ্ড দেওয়ার আইন প্রচলন করবে তেল আবিব। এদিকে অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলিরা বলছে, গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো রকেট হামলার জবাবেই এই হামলা চালিয়েছে তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। গ্রিসের রাজধানী এথেন্সে ফেডারেশন অব গ্রিক ইন্ডাস্ট্রির সামনে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণ ভবনটি ক্ষতিগ্রস্ত হলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বোমাটি একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। বোমা হামলা হওয়ার প্রায় 40 মিনিট আগে একটি অজানা সূত্র থেকে সংবাদপত্র অফিসে ফোন করে জানানো হয় ওই স্থানে বোমা রাখা আছে। পরে পুলিশকে জানানো হয়। এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস এলাকায় একটি বাসভবনে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু। এক অজ্ঞাতনামা বন্দুকধারী এই গোলাগুলির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ। পুলিশের পাল্টা গুলিতে ওই ব্যক্তিও নিহত হয়েছে। কেন ওই ব্যক্তি ওই বাড়িতে ঢুকে গুলি চালায় সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানায় তারা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে গুলি করার অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে সোমবার তাকে গ্রেফতার করে নিউ অরলিন্স পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ইউরিক কেইন নামে ওই ব্যক্তি এক নারীকে ধরে নিয়ে যাওয়ার সময় ছাত্রটি বাধা দিলে তাকে গুলি করে কেইন। ঘটনার সময় ব্যবহৃত গাড়িটি উদ্ধারের পর কেইনকে ধরতে সক্ষম হয় পুলিশ। পিটার গোল্ড নামের ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালক সহ 2 জন নিহত হয়েছে। সোমবার গ্যাংও প্রদেশের অনসু শহরে এই দুর্ঘটনা ঘটে। AH-64 অ্যাপাচি হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দক্ষিণ কোরিয়ার প্রায় 30,000 মার্কিন সৈন্য রয়েছে, যারা দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে গত 2 সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 169 জনে। বন্যার কারণে চেন্নাইয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 13 দিন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় বন্যার পানিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে 72,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। বন্যার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা। এদিকে সোমবার চেন্নাইয়ের একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে পড়ায় ডাক্তার ও রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো ও চীনের হিনান প্রদেশের যোগাযোগ ব্যবস্থা। সোমবার হিনান প্রদেশের রাজধানী জেজিউং শহরে ভারী তুষারপাত শুরু হয়। এ অবস্থায় রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তুষারপাতের কারণে রেলের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে তুষার ঝড় হয়েছে। শহরে 28 সেন্টিমিটার পুরু বরফ স্তর জমা পড়া হয়েছে, যা গত 120 বছরের মধ্যে সর্বোচ্চ। ধীর গতিতে গাড়ি চলার কারণে সড়কগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। কলম্বিয়ায় 30 জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সরকার ও বিরোধীদের সমঝোতার মধ্য দিয়ে যুদ্ধের প্রায় 5 দশক পর দ্য রেভলিউশনারি আর্মড ফোর্স অফ কলম্বিয়া FARCর বন্দীদের এই মুক্তি দেওয়া হচ্ছে। রোববার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোসের দপ্তর থেকে এ ঘোষণা দেওয়া হয়। কলম্বিয়ার সংবিধান অনুযায়ী এবারই প্রথম FARCর কোনো বন্দীকে মুক্তি দিচ্ছে সরকার। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আশা প্রকাশ করেছেন তিনি খুব তাড়াতাড়ি উত্তর কোরিয়া সফর করবেন, তবে এখনো সফরের তারিখ ঠিক হয়নি। বান কি মুন এই সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন গণমাধ্যমে আসে এমন খবর তিনি নাকচ করছেন। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউহানাপ জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছিল এ সপ্তাহে মহাসচিব উত্তর কোরিয়া সফর করবেন। এদিকে কোরিয়া গত বৃহস্পতিবার তাদের দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বৈঠক করতে রাজি হয়েছে। প্রতিরক্ষা, সমুদ্র সীমা নিরাপত্তা সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছে ভারত ও সিঙ্গাপুর। সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেই লুংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন খাতে 10টি চুক্তি স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইবার নিরাপত্তা, মাদক ও চোরাচালান রোধ সহ বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ভবন ও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট প্যালেস ইস্তানার ছবি সম্বলিত ডাক টিকিটের উদ্বোধন করেন লুং ও মোদী। ঢাকা ওয়াশিংটনের দ্বিতীয় টিকফা বৈঠকে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য বীমা বিষয়ে বাংলাদেশের আরও অগ্রগতি দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনা সভা শেষে সময় টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে একথা জানান বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপ্পা। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। সোমবার ওয়াশিংটন ডিসির ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে টিকফা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ মাইকেল ডেলোনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্বিপাক্ষিক এ বৈঠককে ফলপ্রসূ হিসেবেই দেখছে বাংলাদেশ। আমরা দেখতেছি যে এটা ফলপ্রসূ। এইবারও মিটিং এর মধ্যে একটা কর্ডিয়াল একটা ভাব দেখা গেছে। বৈঠকে টেকসই উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগ পরিবেশ ও কারখানার কর্মপরিবেশের সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় জিএসপি ফিরে পেতে 15টি শর্তের ব্যাপারে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জিএসপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো কথা দেয়নি যুক্তরাষ্ট্র। করেছি এটা জানিয়েছে ওনাদের, আর জিএসপি এগুলির ব্যাপারে ওনারা এখনো কোনো ওদের কন্ট্রোলের বাইরে।
মানে আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে এবং টিফকাতে যেগুলি ইস্যু ছিল এগুলি সবগুলি কাজ করা হয়েছে, তারপরে ওরা বলতেছে যে আরো কাজ করা দরকার। উই আর রেডি টু ডু। 2013 সালের 25 নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা স্বাক্ষরিত হয়। আগামী 25 নভেম্বর ঢাকায় টিকফার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আমেরিকান ফেডারেশন অব লেবার এবং কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশি প্রতিনিধি দল। সময় সংবাদ, নিউ ইয়র্ক। অভ্যন্তরীণ অর্থনীতির মন্থর গতি এবং পুঁজিবাজারে ধসের কারণে সম্প্রতি চীনে কমে গেছে গাড়ি বিক্রি। কিন্তু এত সব অনিশ্চয়তার মধ্যেও দেশটির গুয়াংজু প্রদেশে বসেছে গাড়ি প্রদর্শনী। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মনে করছে দেশটির সরকার এক সন্তান নীতি থেকে সরে আসায় সামনেই বিক্রি আবার বাড়তে শুরু করবে। গুয়াংজুর এই গাড়ি প্রদর্শনীতে এলে বোঝা দেয় যে চলতি বছর দেশটির গাড়ির বাজার খুব একটা সন্তোষজনক অবস্থায় ছিল না। চারদিকে দাঁড়িয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ঝা চকচকে সব মডেলের গাড়ি। মূলত ইউয়ানের মানে অস্থিরতা ও পুঁজিবাজারের ধসের কারণেই এবছর চীনারা খুব একটা ঝুঁকেনি গাড়ির দিকে। তবে তাতে কি, তারপরও আগামী বছরকে ঘিরে বেশ উচ্চ প্রত্যাশা শিল্প সংশ্লিষ্টদের। আশা করছি চলতি বছরের তুলনায় সামনের বছর গাড়ি বিক্রির ধারা আরো গতিশীল হবে। বাজার 10% পর্যন্ত বাড়বে একথা তো বলাই যায়। চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাজার বেড়েছে মাত্র 6% মতো। তবে এ সময়টা চীনা ব্র্যান্ডগুলোর অবস্থা বেশ ভালো ছিল। অভ্যন্তরীণ অর্থনীতিতে কিছুটা ধীরগতি থাকলেও বছর বছর বাড়ছে চীনাদের আয়, আর এর উপরই ভরসা গাড়ি নির্মাতাদের। আর এর সঙ্গে যোগ হয়েছে 2 সন্তান গ্রহণের নীতি। পরিবার বড় করার এই সুযোগ যারা গ্রহণ করবেন তাদের প্রয়োজন হবে বড় গাড়ির, তাই সেদিকেও সমান নজর রয়েছে প্রতিষ্ঠানগুলোর। আমরা দেখেছি অনেক পরিবারই সেডান থেকে সাফ ব্যবহারে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে যারা 2 সন্তান নেয়ার পরিকল্পনা করছেন তারা একটু বড় গাড়ি চাচ্ছেন। ধারণা করছি অদূর ভবিষ্যতে লোকজন 7 সিট বিশিষ্ট গাড়ি পিভিএস এর দিকে ঝুঁকবেন। বছরের প্রথম 9 মাসে বিক্রি কমে যাওয়ায় গাড়ির দাম কমিয়ে দিয়েছে চীনের জাতীয় পুনর্গঠন এবং উন্নয়ন কমিশন। তাই বড় গাড়ি নির্মাতাদের মধ্যে দেশটির বাজার ধরার প্রতিযোগিতাটা যেন একটু বেশিই বেড়েছে। নিজেদের প্রচার প্রসারের মাধ্যম হিসেবে তাই গুয়াংজুর এই গাড়ি মেলাকেই বেছে নিয়েছে তারা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ধীর গতিতে চলছে ভারতের মাঝারি আকারের শিল্প কারখানাগুলো। গ্রাহকরা বিলের অর্থ দিতে দেরি করায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ খাত। এ কারণে এ ধরনের শিল্প থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন শিল্প উদ্যোক্তারাও। কমে গেছে মাঝারি শিল্প কারখানার জন্য ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণও। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ খাতে সম্প্রসারণে সরকারের সর্বাত্মক সহায়তার প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিলায়েবল পেইন্টস গুজরাটের মাঝারি আকারের রং তৈরির কারখানা। রং তৈরি এবং বোতলজাত করার কাজ এখানে পূর্ণ উদ্যমে চললেও ধীরগতিতে চলে বিল পরিশোধ। এ প্রতিষ্ঠানের মতো গুজরাটের বেশিরভাগ মাঝারি শিল্প কারখানার অবস্থা একই। যে অর্থ পরিশোধের নির্ধারিত সময় 1 মাস, সে অর্থ ক্রেতা কিংবা মধ্যস্বত্বভোগীরা পরিশোধ করছেন 5 মাসে। তাই পর্যাপ্ত কাঁচামাল আর দক্ষ জনবল থাকলেও অর্থের অভাবে কাজে এখন আর আগের মতো উদ্দীপনা নেই। অথচ গুজরাট প্রদেশই ভারতের বৃহত্তম শিল্পাঞ্চলগুলোর একটি। আমাদের দক্ষ জনবল আছে ঠিকই, কিন্তু যারা পণ্য সরবরাহ করছে গ্রাহকদের কাছ থেকে সঠিক সময়ে অর্থ আদায়ে তারা ব্যর্থ হচ্ছে। যারা আদায় করতে পারছে তারা সঠিক সময়ে আমাদের কাছে অর্থ পৌঁছে দিতে পারছে না। এই অবস্থায় গেল বছর এ খাতে স্থিতিশীলতা বজায় রাখতে $10,000 কোটি অর্থ সহায়তা দিয়েছে দেশটির বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। কিন্তু চলতি অর্থবছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে ব্যাংক ঋণের পরিমাণ কমেছে 10% পর্যন্ত। অথচ ভারতের অর্থনীতির 1/5 নির্ভর করে উৎপাদন খাতের ওপর। তাই 2020 সাল নাগাদ দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা 90 কোটিতে উন্নীত করতে এ খাতে পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। আমার মনে হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংকগুলো যদি স্বল্প সুদে ঋণ দেয় তাহলে দেশের অর্থনীতিতে তা সহায়ক ভূমিকা রাখবে। উদ্যোগটা ক্ষুদ্র হোক আর মাঝারি, ব্যাংকের উচিত সব ধরনের উদ্যোক্তাকে উৎসাহিত করা। আমলাতান্ত্রিক জটিলতার অবসান এবং সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে সম্ভাবনাময় এই শিল্প সংকট কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে থেমে নেই থ্যাঙ্কসগিভিং ডের প্রস্তুতি। থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড উপলক্ষে নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তা, বাস ও ট্রেন স্টেশনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশদের ঘোড়ায় চড়ে টহল দিতে দেখা যায়। তবে প্রতিবারের মতো এবছরও নিউ ইয়র্কবাসী দিবসটি উপলক্ষে দিচ্ছে নানা প্রস্তুতি। এবছরের থ্যাঙ্কসগিভিং ডে ও অন্যান্য বছরের মতোই পালন করার আশা প্রকাশ করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রসপেক্ট পার্ক চিড়িয়াখানায় বিরল প্রজাতির একজোড়া লাল পান্ডা শাবককে প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। হিমালয়ের পূর্বাঞ্চলে এই পান্ডাদের জন্ম বলে জানায় তারা। দেখতে এক হলেও জায়ান্ট পান্ডাদের চেয়ে এরা প্রজাতিগতভাবে অনেক আলাদা। এছাড়া লালচে রঙের কারণেও এদের আলাদাভাবে চেনা যায়। এ জাতীয় পান্ডা বছরে একটি করে শাবক জন্ম দেয়। মূলত শিকার ও অন্য প্রাণীদের হামলার কারণে দিন দিন কমে যাচ্ছে লাল পান্ডার সংখ্যা। গত 50 বছরে পৃথিবীতে এদের সংখ্যা 40% কমে গেছে বলে জানিয়েছে গবেষকরা। ক্রিমিয়ায় সাগরের তলদেশ থেকে প্রাচীন গ্রিক সভ্যতার কিছু নিদর্শন খুঁজে পেয়েছে নির্মাণ কর্মীরা। নিদর্শনগুলো খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 1ম শতাব্দীর হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার সাথে ক্রিমিয়াকে সরাসরি যুক্ত করতে 19 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সময় এই নিদর্শনগুলো খুঁজে পান নির্মাণ কর্মীরা। টানা কয়েক বছরের আলোচনার পর রাশিয়ার সাথে ক্রিমিয়াকে সরাসরি যুক্ত করতে আজব সাগরের কার্ক স্ট্রেইটে 19 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় রাশিয়া। সেতুর নির্মাণ কাজ চলার এক পর্যায়ে সাগরের তলদেশে গ্রিক সভ্যতার প্রাচীন কিছু নিদর্শনের খোঁজ পান নির্মাণ কর্মীরা। পরবর্তীতে এগুলো উদ্ধারে নির্মাণ কর্মীরা সাগরের তলদেশে অভিযান চালিয়ে তুলে আনেন বিভিন্ন ধরনের পোড়ামাটির তৈজসপত্র সহ প্রাচীন গ্রিক সভ্যতার বেশ কিছু নিদর্শন। খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 1ম শতাব্দীর প্রাচীন গ্রিক সভ্যতার বেশ কিছু নিদর্শন পেয়েছি আমরা। নিদর্শনগুলোর বেশিরভাগই পোড়ামাটির তৈরি। সাগরের বিশাল এলাকায় এসব ছড়িয়ে আছে। ব্রিজের পিলার যেসব জায়গায় হবে সেসব জায়গা থেকে আমরা নিদর্শনগুলো তুলে আনতে পারবো। গবেষকরা জানান, বর্তমান ক্রিমিয়া একসময় পূর্বে টরিস নামে পরিচিত ছিল এবং টানা কয়েকশো বছর ধরে গ্রিকরা সেখানে বসবাস করত। খ্রিস্টপূর্ব 7ম শতকে উত্তর কৃষ্ণ সাগরীয় অঞ্চলে গ্রিক উপনিবেশ ছিল। এই নিদর্শনগুলো সেই সময়কার বলেই আমরা ধারণা করছি। উদ্ধার করা নিদর্শনগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে রাশিয়ার জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুর্কি সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আঙ্কারার। ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার মস্কোর। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের। ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতার মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর ঘোষণা। ইসরায়েল অধিকৃত অঞ্চলে পুলিশের গুলিতে আরও 2 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ নেতানিয়াহুর। এবং সীমান্ত খুলে দেওয়ার দাবিতে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের অনশন শুরু। প্রচণ্ড শীতে মানবেতর জীবনযাপন ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।